আজকে এই সম্মেলনে উপস্থিত হয়েছেন উদ্বোধনে আমি আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা জানাই। গণেশ পুজো দিয়ে বছরের পুজো শুরু হয়ে গেছে, তার শুভেচ্ছা। আর বিশ্বকর্মা পুজোর শুভেচ্ছা, শারদীয়ার শুভেচ্ছা অগ্রিম সবাইকে জানাচ্ছি। ভালো থাকুন সবাই, ভালোভাবে পুজো হোক। বাংলায় 12 মাসে 13 পার্বণ চলেই, সারা বছর কোনো না কোনো পুজো চলছেই। আগে গণেশ পুজো এত ধুমধাম ছিল না, এখন খুব ধুমধাম হচ্ছে। আরও অন্যান্য অনেক পুজো এখন পশ্চিমবাংলায় হচ্ছে। তো আমাদের দেশ, আমাদের রাজ্য সারা বছর পুজো পাঠ ধর্মীয় অনুষ্ঠান থাকি আমরা। আগে চড়ক, নীল, তারপরে বিপত্তারিণী, এইসবের পুজো হতো, মায়েরা করতেন খুব নিষ্ঠার সঙ্গে। মনসা পুজো কিছুদিন আগে গেল, সেগুলো কীরকম যেন আস্তে আস্তে একটু ফিকে হয়ে যাচ্ছে। এই যে মাইক, লাইট, তাম ঝাম, টাকা পয়সাও খরচা হচ্ছে, টাকাও হয়েছে, কিন্তু আমাদের পুরনো পুজোগুলো, ইতু পুজো, ভাদু পুজো আমাদের জঙ্গলমহলে, সেগুলো আর দেখা যায় না। কেউ কেউ মায়েরা করেন, তার গান হতো। এটা আমাদের সংস্কৃতি, এই মাটির সঙ্গে আমাদের যুক্ত করে। মনসা পুজো দরকার আছে, গ্রামে থাকি, সাপ খোপ, তো মা মনসাকে খুশি করলে বিপদ কম হয়, আমরা জানি। তাই এই গ্রীষ্মের সময় এখনও ওইদিকে মেদিনীপুর, বাঁকুড়া, ওইদিকে খুব মনসা পুজো হয়। এখানেও নিশ্চয়ই গ্রামে গ্রামে একটু একটু হয়। তো এই যে আমাদের সংস্কৃতি পরম্পরা, এটা আমাদেরকে এক জায়গায় করে রেখেছে, ধরে রেখেছে। পুজোকে কেন্দ্র করে, উৎসবকে কেন্দ্র করে আমরা এক জায়গায় আসি। গরমের সময় থেকে আরম্ভ করে এই যে ধান কাটা হয়ে গেলে আবার হরিনাম সংকীর্তন, পালা কীর্তন সারা পাড়ায় পাড়ায় হবে। বহু গায়ক আছেন, মহিলা গায়িকারা আছেন, খুব সুন্দর করে আমাদের তীর্থকে, ধর্মকে, আমাদের শাস্ত্রকে তুলে ধরেন সহজ করে। কারণ আমরা অত পড়ার সময়ও পাই না, বুঝিও না। গানের মাধ্যমে, অভিনয়ের মাধ্যমে মানুষকে কাঁদিয়ে দেন, ভক্তির সাগরে ভাসিয়ে দেন। এর মাধ্যমে আমরা ধর্মকে বুঝি। এইভাবে আমাদের সমাজেতে যুগ যুগ ধরে ধর্মের পালন হয়ে আসে। পরবর্তীকালে বাড়ি বাড়িতে পুজো হতো, এখন সরস্বতী পুজো, সার্বজনীন পুজো হচ্ছে। তো একা নয়, তখন যার ক্ষমতা ছিল জমিদার বাড়িতে দুর্গা পুজো হতো, রাজার বাড়িতে হতো। এখন গ্রামে গ্রামে, মাঠে মাঠে, পাড়ায় পাড়ায় পুজো হচ্ছে। তো সবাই মিলে বসে এক জায়গায় উৎসব আকারে দুর্গা পূজা করে কয়েকদিন একসঙ্গে থেকে আনন্দ করি। আমরা একসঙ্গে খাওয়া দাওয়া করি, সে খিচুড়ি হোক বা ভালো করে রান্না বান্না করে হোক, কিন্তু একসঙ্গে পার্টি পেতে, লাইন দিয়ে পাতা পেতে সবাই আমরা খাই। দূর দূরে যারা গেছেন চাকরি বাকরি করতে, তারাও চলে আসেন, গ্রামের সবার সঙ্গে দেখা হয়ে যায়, পাড়ার সবার সঙ্গে দেখা হয়ে যায়। এই মিলিত হওয়াটা আমাদের কাছে। তারপরে গরমের সময় তো বহু মেলা হয়, চড়ক থেকে আরম্ভ করে চলতেই থাকে। এগুলো করা হয়েছে এই জন্য যে আমরা এই সুখ দুঃখে, জীবনের যুদ্ধে লেগে আছি। মাঝে মধ্যে একটু আনন্দ হলো, মায়েদের রান্নাবান্না বন্ধ হলো, বাইরে গিয়ে খাওয়া হলো। আর এই ব্যস্ত জীবন থেকে বেরিয়ে এসে একটু সবাই মিলে গল্প সল্প করলাম, একসঙ্গে বসে তাস খেলছে, গল্প করছে, আড্ডা দিচ্ছে, ছেলেরা অন্য কিছু করছে, কোথাও পুতুল নাট, যাত্রা ইত্যাদি হয়। আমরা ছোটোবেলা থেকে দেখে আসছি, এখনও চলে। এটাকে কেন্দ্র করে আমরা এক জায়গায় কিছুদিন আনন্দের সঙ্গে কাটাই। সুখ দুঃখ, কার কি হয়েছে, ছেলের মেয়ের বিয়ে কোথায় হয়েছে জানি না, কে মারা গেছে, কে অসুস্থ হয়েছে, খবরই না হয়। এই সুযোগে এক জায়গায় বসে একটু আলোচনা হয়, সুখ দুঃখ আমরা ভাগ করে নিই। সেই জন্য এই পুজো পাঠ, মেলা, উৎসবের আয়োজন আমাদের পূর্বপুরুষরা করেছেন। এখন আধুনিক ব্যবস্থা, কোনো তিথি নাই, নক্ষত্র নাই, ঋতু নাই, এই অমুক মেলা, বই মেলার একটা আজকাল আরম্ভ শুরু হয়েছে। বই কেউ পড়ে না, কেউ কেনেও না, কিন্তু বই মেলাতে গিয়ে বাজার করে ফুচকা খায়। সেরকম বিভিন্ন মেলা, কৃষি মেলা থেকে আরম্ভ করে মেলা আমাদের আগে ছিল। আমি তো কত কত মেলা দেখেছি। আমাদের ওখানে সেই উত্তরাং স্নান বলে, যেখানে ভীম অর্জুনরা গেছিলেন বক্কাসুরকে মেরে স্নান করে সুবর্ণরেখায় চলে গেছিলেন, সেখানে এখনও মেলা হয় বছরে একদিন, পবিত্র জায়গায় স্নান করে লোকেরা। মকরের মেলা, চড়কের মেলা, রথের মেলা যুগ যুগ ধরে হয়ে আসছে। যেমন পরস্পর মিলিত হওয়া, আনন্দ করা, সঙ্গে সঙ্গে আমাদের দেশের অর্থনীতি এই মেলার সঙ্গে যুক্ত। একদিকে দেখবেন জামা কাপড় বিক্রি হচ্ছে, একদিকে বনিহারি জিনিস বিক্রি হচ্ছে, একদিকে বাড়ির জিনিস যেগুলো কাজে লাগে, সে কোদাল, কুড়ুল, ফাল থেকে আরম্ভ করে চাষের জিনিস, মায়েদের জন্য শিল, নোড়া, বঁটি, দা সব বিক্রি হচ্ছে। এখন তো একটা দোকানেই পাওয়া যায়, সব ফ্যাক্টরি থেকে আসছে। আগে আমাদের লোকাল কামাররা, কুমোররা, ছুতররা বানিয়ে নিয়ে যেতেন, সেটা আমরা কিনতাম। তো সেটা পাল্টে, তবু মেলাতে আমাদের দেশের অর্থনীতি পরিবর্তিত হয়, সেজন্য মেলা হয়, মেলায় যাওয়া উচিত। তো আজকে আমরা ভগবান আর দেবতাদের, মানে যিনি ইঞ্জিনিয়ার, বিশ্বকর্মা ভগবানের পুজোকে কেন্দ্র করে একত্রিত হয়েছে এখানে।
আর যারা করেছেন সেই উদ্বাস্তু ক্ষতিগ্রস্ত যে মঞ্চ, উদ্বাস্তু বলতে আমরা জানতাম যে বাংলাদেশ থেকে যারা জমি বাড়ি হারিয়ে এসেছেন তারা উদ্বাস্তু। সাধারণত তাই হয়, এক দেশ থেকে অন্য দেশে চলে গেলে উদ্বাস্তু হয়। কিন্তু আমাদের দেশে দেখেছি কাশ্মীর থেকে হিন্দুদের তাড়িয়ে দেওয়া হয়েছিল, তারাও উদ্বাস্তু হয়েছিল। এখনো আছে বহু মানুষ, হাজার হাজার লক্ষ লক্ষ ফিরতে পারেনি। আবার এই যে উন্নয়নকে কেন্দ্র করে যে উচ্ছেদ হয়, তার দ্বারাও হাজার হাজার মানুষ ঘরবাড়ি হারা হন, জমি হারা হন, সর্বস্ব হারা হয়ে যান। সেটা হলদিয়াতে হয়েছে। বহু গ্রাম এখানে উচ্ছেদ করে দেওয়া হয়েছে। ক্ষতিপূরণ যেটা দিতে চাওয়া হয়েছিল অতি সামান্য, অনেকে হয়তো নিয়েছেন, অনেকে নেননি, প্রতিবাদ করেছেন, কেস করেছেন। আজ 20 বছর হতে গেল, বেশি হয়ে গেল আরও, তারা সে ক্ষতিপূরণ পাননি। পাবেন কিনা জানি না, সরকার হয়তো ভুলে গেছে, কর্মচারীরা পাল্টে গেছে, রিটায়ার্ড হয়ে গেছে। যারা আন্দোলন করেছিলেন ঘর বাড়ি ছাড়া, তারা হয়তো মারাও গেছেন, ছেলেমেয়েরা আছে, কিন্তু তাদের পৈতৃক সম্পত্তির দাম তারা পাননি। যাই দাম হোক, এখনও কেস চলছে, লড়াই চলছে। প্রয়োজনবাবু আছেন এখানে। তো এই যে লড়াই, নিজের এটা ভিক্ষা নয়। আমরা আমাদের 14 পুরুষের ভিটে মাটি ছেড়ে চলে গেলাম, পুকুর ছেড়ে, জমি ছেড়ে, তার দামটুকু পেলাম না। কি অপরাধ করেছি আমরা? দেশে, সারা দেশ জুড়ে এরকম উন্নয়নের জন্য, নির্মাণের জন্য সব জায়গায় জমি না হয়। এই যে বড় বড় রাস্তা হচ্ছে, 4 লেন 6 লেন হাইওয়ে, আপনি জিজ্ঞেস করুন, সব জায়গায় জমির দাম পেয়েছে, যার দাম তার ডবল পেয়েছে। এখনো হচ্ছে। আপনারা দেখলেন কাশী বিশ্বনাথের নতুন মন্দির হয়ে গেল, সব চারদিকে ঢেকে গেছিল, জায়গা ছিল না। সে সমস্ত জমির মালিক, বাড়ির মালিকের সঙ্গে কথা বলে, 300, 400, 500 বছরের পুরনো বাড়ি ছিল, আর আজকের দাম দেওয়া হয়েছে সে জায়গা, ডবল ট্রিপল দাম দেওয়া হয়েছে। সরকার সব জায়গা কিনে নিয়ে ভেঙে ফাঁকা করে তাদেরকে অন্য জায়গায় জায়গা দিয়েছে, খুশি খুশি লোকের চলে গেছে। আমি অযোধ্যা গেলাম, কাশী গেলাম, দেখলাম পুরো বড় বড় রাস্তা হচ্ছে, বিস্তার, হাজার হাজার বছর পুরনো শহর। তখন হেঁটে যেত, ঘোড়ার গাড়ি যেত, এইটুকু রাস্তা ছিল, এখন 4 লেন 6 লেন হয়ে যাচ্ছে। কী করে হলো? যে পুরনো বাড়িঘর ছিল তাদেরকে বলা হলো যে এই দেশ, এটা উন্নয়ন হবে, সারা দেশ দুনিয়ার ভক্তরা আসবেন দর্শন করতে, ব্যবসা বাণিজ্য সব হবে, লোক দর্শন করবে ঠাকুরকে, আপনারা জায়গায় ছাড়ুন, টাকা নিয়ে নিন। পুরো টাকা নিয়ে অন্য জায়গায় চলে গেছেন। তারাও আনন্দে আছেন, তারাও বেরোতে পারতেন না। সেদিন গেছিলাম কাশীতে কুম্ভের সময়, দেখলাম সেই যে কাশীর যে রাস্তা দিয়ে আমরা হাঁটছি, 2 কিলোমিটার 3 কিলোমিটার লাইন, পাড়ার লোক বেরোতে পারছে না 1 মাস 1.5 মাস ধরে। স্কুটার, মোটরসাইকেল, গাড়ি রাস্তায় বার করতে পারছে না, হেঁটে যাও যেদিকে যাবে, দোকান বন্ধ। তাহলে ভাবুন কি কষ্ট। তারাও মুক্তি পেয়ে গেল, প্রচুর টাকা পেল। তো এখানকার লোক কেন পাবে? আমাদের পশ্চিমবাংলাতে এরকম বহু শহর হয়েছে। কল্যাণী বিধান রায়ের সময় তৈরি হয়েছে, সল্টলেক লোকের কাছ থেকে জমি নেওয়া হয়েছে, তৈরি হয়েছে। সেরকম হলদিয়া হয়েছে যেমন, আর নিউ টাউন শহর হয়েছে, বিশাল বিশাল বাড়িঘর, গুড়গাঁওয়ের মতো হচ্ছে, উন্নত হচ্ছে। আবার নতুন এয়ারপোর্ট হবে, স্টেশন হচ্ছে, রেল লাইন হচ্ছে। সরকার জায়গা নিচ্ছে, কিন্তু বিনা পয়সা নেই, পয়সা দিয়ে নিচ্ছে। সারা দেশে এত বড় বড় রাস্তাঘাট হলো, নতুন রেল লাইন হচ্ছে, সব কিছুর টাকা পাচ্ছে লোকেরা। তো হলদিয়ার লোকেরা কেন পাবে না? হকের টাকা কেন পাবে না? তাকে ভাগিয়ে দেওয়া হয়েছে। সিপিএমও করলো না, টিএমসিও করলো না। সরকার টাকা দিচ্ছে, যে যে কোম্পানিগুলো এখানে জায়গা নিয়েছে তারা টাকা দিয়েছে। আজকে এখানে হসপিটাল হচ্ছে, ইএসআই, খুব ভালো কথা, মানুষ চিকিৎসা পাবে। কিন্তু যে বাড়ি ছিল, যার জায়গা ছিল, সে খাবে কি করে? সবাইকে চাকরি দেওয়ারও কথা হয়েছিল, সেটাও দেওয়া হয়নি। তো জমি বাড়িগুলো পয়সাও পেল না, চাকরিও পেল না, কোথাও গিয়ে ঝুপড়ি করে অন্য জায়গায় জমি নিয়ে বসে আছে। তাদের জন্য কলোনি তৈরি করা হলো এখানে, যে তাদেরকে জায়গা দেওয়া হবে, সেখানে গিয়ে তারা বাড়ি করবে। এখনও সে কলোনির জায়গা যারা হকদার তারা পেল না, বাংলাদেশের মুসলমানরা এসে বসে গেছে, অন্য জেলার থেকে লোকেরা এসে বসে গেছে কবজা করে। পেছন থেকে নেতারা তাদের কাছে কিছু টাকা নিয়ে বসিয়ে দিয়েছে, তাদেরকেও সরাচ্ছে না। এদেরকে সরানো হচ্ছে, ঢুকতে দেওয়া হচ্ছে না, অত জায়গা পড়ে আছে। এই যে অন্যায় হয়েছে এখানকার মানুষের সঙ্গে, তারা প্রতিবিধান হওয়ার দরকার আছে। সে কোর্টে হোক বা আন্দোলনের মাধ্যমে হোক, এটা হওয়ার দরকার আছে। আমরা এটা মনে করি যে এখানকার মানুষের তার হক পাওয়ার অধিকার আছে। ব্রজেনবাবুর মতো যারা অতিথিপর হয়ে গেছেন, বয়স হয়ে গেছে, আরও অনেকে তার সাথীরা চলে গেছেন, তারা কিন্তু এই লড়াইটাকে জিয়ে রেখেছেন, তাদের হকের লড়াই। তো সেই জন্য তার সঙ্গে আমরা আছি, সহযোগিতা করব। আপনারাও আসুন, আপনার হকের জন্য লড়াই করুন। অনেককে ভয় দেখানো হচ্ছে, কে একটা চাকরি করে ছোটোখাটো, তাড়িয়ে দেওয়া হবে। আরে কেন? সে চুরি করেছে নাকি? তার বাপের জমির দাম সে চেয়েছে, কেন পাবে না? অবশ্যই পাওয়া উচিত, তার জন্য লড়াই দরকার আছে। সব ব্যাপার আমি শুনেছিলাম, কিন্তু জানা ছিল না, আজকে খানিকটা জানলাম। এখনো বহু মানুষ এদিক ওদিক ছড়িয়ে আছেন,
তারা কি করবেন বুঝতে পারছেন না, ভাবছেন আর জীবনে হয়তো পাবেন না, কিন্তু নিজের হকের জন্য লড়াই করতে হয়, সে লড়াই চলছে, চলবে। আজকে আসলাম, আপনাদের সঙ্গে দেখা হলো,